প্রতিদিন সকালে চায়ের কাপে চুমুক দিয়ে আমরা যখন পত্রিকার পাতা উল্টাই কিংবা স্ক্রিনে চোখ রাখি, তখনই জিডিপির বড় বড় গ্রাফ, পার্সেন্টেজ কিংবা কর্পোরেট মার্জার খবর আমাদের সামনে আসে। কিন্তু সংখ্যার এই গোলকধাঁধার পেছনে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের ব্যবসার সত্যটা সামনে নিয়ে আসেন, তাদেরকে নিয়ে ডিউটিভির আজকের বিশেষ আয়োজন মার্কেট অ্যান্ড মাইন্ডস। সাথে আছে আমি ইশরাত তাসনিম। জানাবো ব্যবসার জটিল হিসাব নিকাশের ওপারে একজন বিজনেস জার্নালিস্টের চোখে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতার পেছনের গল্প। এ বিষয়ে আলাপ করতে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ করেসপন্ডেন্ট এএসএম সাদ। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে ব্যবসায় সাংবাদিকতা মানে সাংবাদিকতাতে আসতে গেলে মানুষ মূলত ক্রাইম বা পলিটিক্স রিলেটেড কাজ করতে চায়। তো আপনার ব্যবসা সাংবাদিকতার তে অংশগ্রহণ করা বা এটাতে পেশা হিসেবে বেছে নেওয়ার কারণটা যদি জানাতেন। একটা কিন্তু বিষয় আছে, সেটা হচ্ছে অর্থনীতি অপরাধ, যেটাকে আমরা আমাদের ভাষায় ফাইন্যান্সিয়াল ক্রাইম বলে থাকি। তো একটা তো সাধারণত অপরাধ বিভিন্নভাবে হয়ে থাকে, কোনো জায়গায় মার্ডার হলে কিংবা কোনো জায়গায় অপরাধ সংঘটিত হলে সেটাকে আমরা ক্রাইম রিপোর্টিংয়ের আন্ডারে বলে থাকি, ক্রাইম রিপোর্টিং বা ক্রাইম জার্নালিস্ট। কিন্তু অর্থনীতিতে যে অপরাধগুলো হয়ে থাকে সেটাকে কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইম বলে থাকি। এখানেও কিন্তু ক্রাইম নিয়ে কাজ করার সুযোগ আছে। এবং অর্থনীতি সাংবাদিকতায় আমরা যদি বলি যে বিষয়গুলো, সেটা কিন্তু মূলত শুধুমাত্র যে জার্গনস, ফিগার্স, শুধুমাত্র কিন্তু এটা না, এটাতে অনেক বড় একটি ভাস্ট একটা এরিয়া। এটাতে আমরা যেমন অর্থনীতির বিশ্লেষণ, অ্যানালাইসিস আমরা যেরকম করে থাকি, অর্থনীতি কোন দিকে যাচ্ছে যেরকম আমরা বিশ্লেষণ করে থাকি, ঠিক সেইভাবে অর্থনীতিতে বিভিন্ন খাত আছে। সেই খাতে কিন্তু হচ্ছে নানা রকম অনিয়ম, দুর্নীতি হয়ে থাকে এবং আমরা সাংবাদিকরা সেটা প্রপার ডকুমেন্টস নিয়ে আমরা কিন্তু সেটা রিপোর্ট করে থাকি। তো আমি যখন হচ্ছে আপনার যে প্রশ্নটা ছিল যে সাংবাদিকতায় অনেকে তো ক্রাইমে যায়, অনেকে স্পোর্টসে যায়, তাহলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ে কেন? ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা আসলে মূলত এই কারণেই যে এখানে আসলে ফাইন্যান্সিয়াল যে ক্রাইমগুলো হয়ে থাকে, আমরা যদি ওয়ার্ল্ডের বড় অনিয়ম বা আর্থিক কেলেঙ্কারিগুলো যদি দেখি, সেটা কিন্তু বিজনেস সাংবাদিকরাই কিন্তু এটা সামনে এনেছে। কারণ তারা সেই পরিমাণে তথ্য উপাত্তর মাধ্যমে, সঠিক ডকুমেন্টসের মাধ্যমে সেই জিনিসগুলো উপস্থাপন করেন। এবং আমার আসলে সেই জায়গা থেকেই ভালো লাগা, যখন আমি স্টুডেন্ট যখন ছিলাম তখন তো আমার সাবজেক্ট ছিল জার্নালিজম এবং আমার মেজর ছিল বিজনেস জার্নালিজম। তো বিজনেস জার্নালিজমটা আমি যখন পড়ি তখন আমার ভালো লাগে এবং দেখি যে না, এই বিজনেস জার্নালিজমটা অন্য জার্নালিজমের থেকে একটু আলাদা। এবং এইখানে যখন আমি পড়াশোনা শুরু করেছি বিজনেস সাংবাদিকতা, তখন আমাকে আসলে তখন থেকেই ভালো লাগা শুরু করেছে এবং তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিজনেস সাংবাদিকতা করব। এবং বিজনেস সাংবাদিকতায় অ্যানালাইসিস, কোনো প্রতিষ্ঠানের কিংবা রাষ্ট্রের কোনো অংশের অনিয়ম, দুর্নীতি এবং হচ্ছে আমাদের ফিউচারের অর্থনীতি কোন দিকে যাবে, এই সব কিছু মিলেই আসলে বিজনেস সাংবাদিকতা। তার মানে বলা যায় যে আপনার ছাত্র জীবন থেকে আপনার একটা টার্গেট ছিল যে আপনি বিজনেস জার্নালিজমে আসবেন। এই ক্ষেত্রে যে বিজনেস জার্নালিজমে আপনার যে পেশাটা শুরু করলেন, এই জার্নিতে আপনার হচ্ছে কোনো ভাইটাল কোনো অভিজ্ঞতা যেটা আমাদের সাথে শেয়ার করতে চান? বিজনেস সাংবাদিকতাটা যখন আমি শুরু করি তখন প্রথম দিকে অনেক কিছুই আছে, যে পড়ালেখা করে আসার পরে যখন আমি ফিল্ডে আসছি তখন অনেকের কাছেই এটা কঠিন মনে হবে। কারণ নিউজ রুমে হচ্ছে খুব দ্রুত আমার ইনফরমেশন দিতে হবে এবং একটা বিষয় সম্পর্কে সেটার ব্যাকগ্রাউন্ড রিসার্চ জানা থাকতে হবে। সেই জিনিসটা একটু কঠিন থাকে যারা নতুন আসে। যখন হচ্ছে আমার সাংবাদিকতা 6.5 বছর, তো যখন আমি 6.5 বছর আগের কথা যদি বলি, এখন যদি বলি, তো রিপোর্টিংয়ের মধ্যেও আসলে গত 6 থেকে 7 বছরের আগের যখন আমি রিপোর্ট পড়ি আর এখন রিপোর্ট পড়ি, সেটার মধ্যে অনেক তফাৎ থাকে। যেমন হচ্ছে এইখানে আসলে আমি আসার পরে প্রথম দিকে হতে পারে অনেক ইনফরমেশন আমি পেতাম না, কিন্তু আস্তে আস্তে আসলে এখানে সোর্স বিল্ড আপ করতে করতে, পড়ালেখা করতে করতে আমি অনেক কিছু ইনফরমেশন, নলেজ গ্যাদার করেছি। তারপরে হচ্ছে আমি এটা রিপোর্টিংটা করছি। তো আমি রিপোর্টিং যদি বলে থাকি, আমার শেষ কয়েকটি রিপোর্ট ছিল, যেমন প্রিমিয়ার ব্যাংকে একটি অনিয়ম সংঘটিত হয়েছিল
সেটা 2018 থেকে 2023 সাল পর্যন্ত, এবং সেইখানে দেখা যাচ্ছে যে এটা অনেক বড় গ্রুপ এটার সাথে ইনভলভ ছিল, এবং বাংলাদেশ ব্যাংক 2023 সালে এইটা ইনভেস্টিগেশন করেছিল এবং তাদের রিপোর্টে এই জিনিসটা এনেছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক 3 বছর পর এসে এটা পাবলিশ করে। তাদের হচ্ছে মানে তাদের একটা সিস্টেম থাকে যে একটা রিপোর্ট হলে সেটা হচ্ছে ডিজি থেকে সাইন হতে হয়, মানে ডেপুটি গভর্নর থেকে সাইন হতে হয়। তো সেটা 3 বছর পর বাংলাদেশ ব্যাংক করেছে বিভিন্ন চাপের কারণে। সেটা নিয়ে আমি একটা রিপোর্ট করেছিলাম, এবং সেটা নিয়ে পরবর্তীতে 26টা ব্যবসা গার্মেন্টসের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা এটার সাথে ইনভলভ ছিল। তারা সংবাদ সম্মেলন করে এবং বাংলাদেশ ব্যাংক থেকে আবার হচ্ছে এটাকে তলব করে যে কেন 3 বছর পর এটা নিয়ে ব্যবস্থা নিতে হয়। তো এই রিপোর্টের কারণে পলিসিগত জায়গাতে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে। সেটা হচ্ছে আমরা যারা সাংবাদিকতা যারা আছি তারা হচ্ছে তখন বুঝতে পারি যে না, আমরা একটা রিপোর্ট করার পরে সেটা পলিসিগত লেভেলে অনেক বেশি প্রভাব রাখে। ইভেন এমনও হয়েছে যে কিছু রিপোর্ট যেমন করার পর, যেমন আগে একটা জিনিস আসলো যে বাংলাদেশে একটা কনফারেন্স হবে ফিনটেক নিয়ে। তো অনেক ব্যাংকের কাছে হচ্ছে এটার জন্য তারা একটা ডোনেশন চেয়েছে। এটা ডোনেশন চেতেই পারে, কিন্তু এমন একটা জায়গা থেকে গিয়েছে ব্যাংকগুলোতে চিঠি যে ব্যাংকগুলো সেটা আসলে প্রেশার মনে করছে, যে তাদেরকে বলছে যে আপনারা এটা এখানে ডোনেট করতে পারেন এবং এটাতে আমরা একটা ফিনটেক কনফারেন্স আয়োজন করতে পারি। কিন্তু ব্যাংকারদের সাথে যখন আমরা কথা বললাম, তো তারা বলল যে আসলে যারা এটা চাচ্ছে এবং যাদেরকে দিয়ে করাচ্ছে, আমরা আসলে এটাতে অনেক প্রেশার ফিল করছি। এটা আসলে এক বড় সরকারি সংস্থা থেকে হচ্ছে অ্যাপ্রুভাল ছিল। তারপর আমি আসলে এটা নিয়ে একটা রিপোর্ট করি, এবং এটা 1 মাস আগে হচ্ছে কনফারেন্সটা ক্যান্সেল হয়ে যায়। কারণ যারা হচ্ছে এটার জন্য অ্যাপ্রুভ দিয়েছিল তারাই হচ্ছে এই রিপোর্টের পরে এই অ্যাপ্রুভটা হচ্ছে তারা আবার উইথড্র করে নেয় যে এই কনফারেন্সটা হবে না। তো এখানে আরও অনেক ঘটনা আছে আমার এরকম রিপোর্টিং আমি করতে যে হচ্ছে অভিজ্ঞতাটা হয়েছে যে না, আমি রিপোর্ট করার পরে এটা হচ্ছে ফিল্ডে পলিসিগত লেভেলে বড় একটা ইম্প্যাক্ট পড়ে। অনেক বড় একটা অভিজ্ঞতা আপনার আসলে। যেহেতু আপনি অনেক দিন ধরে এই পেশার সাথে যুক্ত আছেন, তো আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলোতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি আপনার মতে? অর্থনীতি তো আসলে অনেকগুলো সূচক আছে, ব্যাংকিং আছে, স্টক মার্কেট আছে, এনবিআর আছে। তো সার্বিকভাবে যদি বলি, বাংলাদেশে এখন সবচেয়ে বড় যে ক্রাইসিসটা, আমাদের অর্থনৈতিক যে ক্রাইসিসটা, সেটা হচ্ছে হাই ইনফ্লেশন, এবং হচ্ছে ব্যাংকিং সেক্টরে এখনও অনেক অনিয়ম আছে, এবং ব্যাংকিং সেক্টরে আসলে অনেক বেশি খেলাপি ঋণ বেড়ে গেছে, যার জন্য পুরো অর্থনীতিটাই হচ্ছে স্ট্রাগল করছে। কারণ আমাদের অর্থনীতিতে হচ্ছে ব্যাংক ডোমিনেটেড অর্থনীতি। অন্যান্য বাইরের দেশে আমরা যদি তাকাই, ওখানে দেখা যাবে বন্ড মার্কেট আছে, ইন্স্যুরেন্স আছে, ব্যাংকিং আছে, কিন্তু আমাদের অর্থনীতিটাই হচ্ছে ব্যাংক ডোমিনেটেড। মানে আমার অর্থনীতি যদি ব্যাংকের অবস্থা, হেলথ কন্ডিশন যদি খারাপ হয়, তাহলে আমার অর্থনীতির অবস্থা খারাপ হবে। তো এখানে অনেক বড় একটা বিষয় হচ্ছে ব্যাংকিং। তো ব্যাংকিং সাইডে এখনও বাংলাদেশ ব্যাংক, সরকার চেষ্টা করছে নানাভাবে এই খাতটাকে ঠিক করার জন্য, এবং বিভিন্নভাবে পলিসি নিচ্ছে, এবং সেই পলিসি যখন নিয়ে থাকে সেটাতেও হচ্ছে নানা রকম একটু ইনফ্লুয়েন্স থাকে, প্রভাব থাকে, পলিসিটা কাউকে একটু সুবিধা দেওয়ার জন্য করতে পারে। তো সেইটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে রিপোর্ট করে থাকি, কোশ্চেন রেজ করে থাকি। আমাদের সেই কোশ্চেনটা রেজ করতে হবে জার্নালিজমের এথিক্স অ্যান্ড নর্মসকে মেনটেন করে, সেটার বাইরে যে আসলে করা যাবে না। তো বাংলাদেশের এখন টোটালি আর্থিক খাত আমি যদি বলি, সব জায়গাতেই আসলে চ্যালেঞ্জ আছে, এবং এটাতে বিজনেস সাংবাদিকরা আসলে সেটা তুলে ধরার চেষ্টা করে। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জগুলো আছে, যেমন আমরা সূচকের হার, পার্সেন্টেজ বিভিন্ন সময় বিভিন্ন দেখি, কিন্তু বাজারে যাওয়ার পরে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। মানুষ বলছে দাম বেড়ে যাচ্ছে, হচ্ছে এটা সেটা নানা রকম। তো এই যে আপনার যে পার্সেন্টেজের হেরফের বা জিনিসগুলো, এইগুলোর আপনারা ডেটা ভেরিফিকেশন করেন কিভাবে? এই বিষয়গুলো যখন আমি যদি বলি মূল্যস্ফীতির কথা, সরকার যে মূল্যস্ফীতির হিসাব দেয় সেটার সাথে আসলে বাজারে যাওয়ার পরে অসামঞ্জস্যতা দেখা যায়। সেইটাতে বিবিএস হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা হচ্ছে মূল্যস্ফীতির হিসাবটা তারা দিয়ে থাকে। তো আমরা তারা দেওয়ার পরে আসলে সেটা নিয়ে আমরা রিপোর্ট করি, এক্সপার্টের অপিনিয়ন নেই, কিন্তু তারা যে তথ্যটা দেয় এটা আমি যেটা এর আগে পড়েছি বা আমি যেটা যতটুকু জানি, যে এই মেথডটা অনেক আগের মেথড
অনুসারে এখন পর্যন্ত এটা করা হচ্ছে। তো সেইটার একটা এক্সপ্লেনেশন সবসময় থাকে যে 2004 সালের বা 5 সালের মেথড হচ্ছে এখনও ইউজ করছে, কিছু জায়গায় হচ্ছে গ্যাপ থাকে, সেটা নিয়ে অ্যাকচুয়ালি অনেক কোশ্চেন আগেই উঠে গেছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা এক্সপার্টের মাধ্যমে, যারা হচ্ছে অন্যান্য যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, সিপিডি, সানেম কিংবা আরও অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের এক্সপার্টের আমরা কমেন্ট নিই যে এখানে তো দেখাচ্ছে যে এইরকম মূল্যস্ফীতি, কিন্তু বাজারে তো আসলে তার সাথে মানে ম্যাচ করে না, আরও বেশি দাম। তখন তারা একটা অপিনিয়ন দেয়, আমরা হচ্ছে সেই জিনিসটাকে হাইলাইট রাখি যে বিবিএস সাপোজ বলেছে যে মূল্যস্ফীতি এত, কিন্তু বাজারে তো আসলে দেখা যাচ্ছে এত বেশি, তাহলে এক্সপার্টরা কী বলছে, তাদের একটা আমরা ইয়েগুলো রাখি। কারণ আমাদের সাংবাদিকদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আমাদের নিজের মতামত যদি কখনো চলে না আসে, আমরা সবসময় যে জিনিসটা আমরা তুলে ধরবো সেটা হচ্ছে যে এক্সপার্টরা কী বলেছে এবং সরকার থেকে কি বলা হচ্ছে এবং বাস্তবে বাজারের পরিস্থিতিটা কি, আমরা সেই জিনিসটা আসলে তুলে ধরবো। এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আর এমনিও জার্নালিজমের ক্ষেত্রে এথিক্স বা নর্মসের বিষয়টা তো আছে, যেটা আপনি আগেই উল্লেখ করেছেন। এই ছাড়াও ধরেন পিআর বা বাজারে কিছু কারসাজি থাকে, অনেক সময় দেখা যায় যে কর্পোরেটে বিভিন্ন জায়গা থেকে আপনাদের একটা বাড়তি চাপ আসে রিপোর্ট করার ক্ষেত্রেও। তো এই বিষয়গুলো বা এই পরিস্থিতিতে আপনারা নিজেদেরকে সামাল দিচ্ছেন কিভাবে? এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন কোনো আমি প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের আমি রিপোর্ট করি না কেন ফাইন্যান্সিয়াল বিষয়, সেই সাংবাদিকের অবশ্যই হচ্ছে আমরা যেটা সবার আগে ম্যানেজ করি সেটা হচ্ছে ডকুমেন্টস। সেটা যে কোনো ডকুমেন্টস না, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিংবা বিএসইসি, এনবিআর, এই সরকারি সংস্থার যে প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদনটা আমার কাছে আছে কি না সেটা আমাদের ম্যানেজ করতে হয়। সেটা আমরা বিভিন্নভাবে আমরা ম্যানেজ করে থাকি, আমাদের সাংবাদিকদের বিভিন্ন ওয়ে থাকে ম্যানেজ করার। সেটা অনেকের অভিজ্ঞতার কারণে হয়ে থাকে, সম্পর্কের ভিত্তিতে হয়ে থাকে। আমরা সেটা যখন আমাদের কাছে যখন আমরা এই ডকুমেন্টসটা যখন আমরা জোগাড় করে থাকি কোনো একটা কোম্পানির অনিয়ম নিয়ে, তখন সেটা যদি আমাদের কাছে থাকে, তখন সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি, যে না আমার কাছে হচ্ছে ডকুমেন্টস আছে। তো তখন আমরা যখন রিপোর্ট করি তখন নানা রকম চাপ আসে, বলে যে না এই রিপোর্টটা করেন না, রিকোয়েস্ট আসে। কিন্তু আমাদের কাছে আমরা যদি মনে করি যে না এটা আসলে করা উচিত, জনস্বার্থর জন্য এটা গুরুত্বপূর্ণ, তখন আমরা এই রিপোর্টটা করে দিই, কারণ আমাদের কাছে প্রপার এভিডেন্স থাকে। রাইট। এই যে ধরেন এত ধরনের চাপ, 24 ঘন্টা নিউজের একটা চাপ আছে, প্লাস এই যে একটা রিপোর্ট করতে গেলে আপনাদের বিভিন্ন ধরনের হুমকি, এদিক সেদিক সব ধরনের আছে। এত কিছু চাপের মাধ্যমে আপনার পারিবারিক বা ব্যক্তি জীবনটাকে আপনি কিভাবে মেনটেন করছেন? আচ্ছা, এই জায়গাটাতে আসলে আসলে এটা খুব খুব আন্ডারস্ট্যান্ডিং, মানে আমার লাইফ পার্টনার যে থাকবে, আমার অন্য ফ্যামিলি মেম্বার, এটা টোটালি আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, কারণ আমাদের লাইফস্টাইল অন্য সবার মতো না। যেমন আমার ওয়াইফ হচ্ছে ফিজিশিয়ান, আমি হচ্ছে জার্নালিস্ট, আমরা হচ্ছে দুজন আলাদা, একেবারে পুরো আলাদা ফিল্ড। আমার রাত 12টা 1টার সময় আমার সোর্সের সাথে কথা বলতে হয়। যেমন গতকালকের কথা যদি বলি, আমার সোর্স আমাকে ফোন দিয়েছে রাত 12টায়, আমি তার সাথে কথা বলতে বলতে 1:30 পর্যন্ত বেজে গেছে। সেই আসলে ওই টাইম ছাড়া কথা বলতে পারে না। এটা টোটালি আন্ডারস্ট্যান্ডিং। এটা নিয়ে যে আমার ওয়াইফ আছে তার হচ্ছে কোনো কমপ্লেন নেই, কারণ সে দেখেই আসছে যে সাংবাদিকদের লাইফটা এরকম। এবং আমার ফ্যামিলি, আমার বাবা, আমার ভাই বোন, তারাও জানে যে আমার হচ্ছে 24/7। তো টোটালি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা। সো আন্ডারস্ট্যান্ডিং থাকলে আমার মনে হয় যে সব কিছুই ম্যানেজ করা পসিবল। আচ্ছা, বর্তমান তো ডিজিটাল যুগ, আর এখন সব কিছুই আমাদের এআই বেসড হয়ে গিয়েছে। তো আপনি কি মনে করেন যে মানে বিজনেস জার্নালিজমে এআই ভূমিকা রাখবে ভবিষ্যতে, এবং এটা আর কতটুকু বদলে দিতে পারে বলে আপনার মনে হয়? না, এআই কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যবহার হচ্ছে সব বড় এবং ওয়েল এস্টাবলিশ মিডিয়াতে খুব ভালো মতোই ব্যবহার করা হচ্ছে। এবং যারা এটাকে ইউটিলাইজ করতে পারছে তারা হচ্ছে যুগের সাথে হচ্ছে টিকে থাকতে পারবে। এবং এআই ব্যবহার ছাড়া বা কেউ যদি মনে করে যে এআই সে ব্যবহার করবে না, তাহলে সে অনেক পিছিয়ে আছে এবং সে কম্পিটিশনে পারবে না। সো এআই হচ্ছে এখনও ব্যবহার হচ্ছে এবং খুব ভালো মতো এটাকে ইউটিলাইজ করছে ওয়েল এস্টাবলিশ মিডিয়া, এবং ফিউচারেও এআইকে অনেক বেশি ইউটিলাইজ করবে মিডিয়াগুলো। তবে এআইয়ের একটা জায়গায় সীমাবদ্ধতা আছে, যেই জায়গাটাতে হচ্ছে সাংবাদিকদের সবসময় ডিমান্ড থাকবে। কেমন সাংবাদিকদের? যারা হচ্ছে অথেন্টিক ডকুমেন্টস যারা জোগাড় করতে পারবে, তাদের সেটা কিন্তু আবার এআই পারবে না। এআই কিন্তু জানবে না যে কোন ডিপার্টমেন্টে বাংলাদেশ ব্যাংকের
কোন ডকুমেন্টসটা আছে, সেটা কিন্তু একজন সাংবাদিকের নিয়ে আসতে হবে এবং সাংবাদিককেই সেটা অ্যানালাইসিস করতে হবে যে ডকুমেন্টসটার কোথায় ভুল আছে, কোথায় এটাতে গ্যাপ আছে এবং কোন জায়গা থেকে ধরে আমরা রিপোর্ট করব। তো এআই ব্যবহার অবশ্যই সবাইকে করতে হবে, প্রত্যেক সাংবাদিককে করতে হবে এবং সাথে সাংবাদিকদের নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আচ্ছা, এর পাশাপাশি ধরেন আমরা সবাই জানি কম বেশি আমরা নিউজ দেখে অভ্যস্ত যেগুলো একদম গতানুগতিক, যে জাতীয় বা আন্তর্জাতিক কিছু একটা, বাট বিজনেস রিলেটেড যে নিউজগুলো এইগুলো আমাদের সাধারণ দর্শকের কাছেও অনেকটা বেশি কাঠখোট্টা টাইপের মনে হয় বা একটু কঠিন মনে হয়। তো এই ক্ষেত্রে দর্শকের ভুলটা ভাঙানোর জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে। আমি যদি বলে থাকি যে এখন থেকে 10 বছর আগে যে এরকম বিজনেস রিপোর্টিং হতো, এখন কিন্তু পুরোপুরি কিন্তু নিউজের প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে। 10 বছর আগের মতো এখন রিপোর্টিং হয় না। এখন বিজনেস জার্নালিজমের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে। যেমন আমি যদি বলি, আমাদের একটা স্টোরি গিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ডের, যে সবাই বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কথা বলছে, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার সাথে বাংলাদেশের কার কেমন অর্থনৈতিক সম্পর্ক, এটা একটা যেমন অ্যাঙ্গেল। এই যে জিনিসগুলো ভাবা যে জার্নালিজম মানেই শুধু এরকম না, অনেক বড় সূচক থাকবে, কত ডাউন হলো স্টক মার্কেটের। জার্নালিজম আমাদের প্রতিটা মানে আমাদের লাইফের প্রতি সকাল থেকে রাত পর্যন্ত আমরা অর্থনীতির সাথে কোনো না কোনোভাবে রিলেটেড। ইভেন আমি যে এখানে আসছি আপনার সাথে কথা বলছি, সেটাতেও কোনো না কোনোভাবে অর্থনীতি এটার সাথে রিলেটেড আছে। আমরা এরপর থেকে আপনারাও হচ্ছে পাস করে হচ্ছে সামনে যাবেন, বা আমিও যে এখান থেকে বের হয়ে যাব, সব কিছুতেই অর্থনীতি সম্পর্ক আছে। তো অর্থনীতিকে আসলে সাধারণ দর্শকরা যেভাবে ভাবে যে অনেক কঠিন, আসলে এটা যারা মানে খুব সহজভাবে যদি তুলে যদি ধরা যায়, তাহলে হচ্ছে এটা আসলে সহজ হবে দর্শকদের জন্য। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ প্রশ্নটা হচ্ছে, তরুণ যারা বিজনেস জার্নালিজমে পেশা হিসেবে নিতে চাচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ। এই ক্ষেত্রে ডিগ্রিটা কি বেশি গুরুত্বপূর্ণ, নাকি হচ্ছে আমার বিজনেস রিলেটেড যেই নলেজগুলো আছে এইগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এখানে হচ্ছে ডিগ্রিটা, অনেকে হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিগ্রি নিয়ে এসে জার্নালিজম করছে, তারাও ভালো করছে। আবার দেখা যাচ্ছে যে অনেকের ফাইন্যান্সিয়াল ডিগ্রি নেই, কিন্তু তারাও হচ্ছে তাদের চেয়েও ভালো করছে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে বোঝার বিষয়টা। আমাদের একটা সিনিয়র ভাই বলেছিলেন যে জার্নালিজম ফাইন্যান্স থেকে পড়ে আসে নাই, অন্য একটা ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসছে, সে হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তাদের থেকে হচ্ছে বেশি ভালো করছে। তো এখানে আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে যারা আসলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা করতে চায়, তাদের হচ্ছে একটা প্রিপারেশন থাকতে হবে যে না, আমার এই জার্নিটা আমি কতদূর পর্যন্ত নিয়ে যাব। আমার প্রতিদিন হচ্ছে এটা লার্নিং করতেই হবে, মানে প্রতিদিন আমার পড়ালেখা করতেই হবে। যদি এটা কেউ স্টুডেন্ট লাইফ থেকে যদি কেউ পড়ালেখা শুরু করে, তাহলে হচ্ছে এটা একটু অ্যাডভান্টেজ পাবে, এসে তার ফিল্ডে একদম নতুন মনে হবে না। আবার না পড়ে আসলেও সমস্যা নাই, যখন থেকে সে শুরু করবে জার্নালিজম, তখন থেকে সে যদি আগের ব্যাকগ্রাউন্ডগুলো, আগে কী হয়েছিল, আগের বিষয়গুলো কী, ওখানে যেই ব্যাংকিংয়ের এই সাইডটা বলা হয়েছে, শেয়ার মার্কেটের এই বিষয়গুলো বলা হয়েছে, অর্থনীতির যে জার্গনটা বলা হয়েছে, সে যদি এটা যদি খুব দ্রুত যদি আয়ত্ত করে ফেলতে পারে, তাহলে তার জন্য খুব একটা কঠিন হবে না। সুতরাং ডিগ্রি থাকলেই যে সে ভালো সাংবাদিক হবে এরকম না, আবার ফাইন্যান্স ডিগ্রি না নিয়েও আসলে ভালো বিজনেস সাংবাদিক হতে পারে, এরকম আসলে বর্তমানে হচ্ছে মানে জার্নালিজম মার্কেটে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি আপনার পরামর্শগুলো আমাদের তরুণ সাংবাদিকদের জন্য অনেক কাজে লাগবে। আপনাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মার্কেটস অ্যান্ড মাইন্ডের আজকের বিশেষ পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্যবসা, বাজার বা মনের সমীকরণ নিয়ে কোনো একটা পর্বে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ডিউ টিভির পর্দায়।